This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 5 বছরে অদিতি এবং দেবরাজের সম্পত্তি 100 কোটি পার হয়ে গিয়েছে। হাইকোর্টে তো এরকমই বিস্ফোরক দাবি করছেন রাজ্য সরকারের আইনজীবী। হঠাৎ করে এই মামলা কেন এলো, এই মামলার পিছনে ঠিক কী কারণ রয়েছে, আর কি কি দাবি করা হয়েছে আইনজীবীর পক্ষ থেকে, কি হতে পারে জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, সমস্যা অদিতি মুন্সি এবং তার স্বামী দেবরাজ রাজারহাট গোপালপুরের 100 বার বিধায়ক, তারা দুজনেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আগাম জামিন চেয়ে। সম্পত্তি নিয়ে তারা যে তথ্য দিয়েছেন সেই তথ্য সঠিক নয়, হলফনামায় তারা যে তথ্য দিয়েছেন সেটা সঠিক নয়, এমনটাই দাবি করে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই এফআইআর খারিজের দাবি নিয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে রাজ্য সরকার তুলে ধরে, রাজ্য সরকারের যে রিপোর্ট রয়েছে সেখানে দেখা যায় যে অদিতি মুন্সি গত 5 বছরে প্রায় 40 লক্ষ টাকা এবং দেবরাজ 60-এরও বেশি লক্ষ টাকা তারা তাদের ইনকামে দেখিয়েছেন, অথচ 3টি গাড়ি কেনা হয়েছে 71 লক্ষ টাকা দিয়ে। সোর্স অফ ইনকামটা কি, এটা নিয়ে প্রশ্ন আজকের ওঠে। বিচারপতি বলেছেন যেহেতু এখনো পর্যন্ত কোন রকমের এক্সটর্শন কেস তাদের বিরুদ্ধে নেই, তাই আপাতত 15 জুন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। মৌখিক একটা পর্যবেক্ষণ তিনি করেছেন, তবে তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে ইনভেস্টিগেশন অফিসার। কিভাবে এই সম্পত্তি কোথা থেকে হলো ইত্যাদি দিয়ে যাবতীয় রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। শ্রাবন্তী, আরো একটা বিষয় জানতে ইচ্ছা করছে। অদিতি মুন্সি যেহেতু প্রাক্তন বিধায়ক ছিলেন, তিনি এবারেও বিধায়ক পদের জন্য লড়াই করেছিলেন, সেখানে তো নির্বাচনের লড়ার আগে কিছু হলফনামা দিতে হয়। সেই হলফনামায় যদি কেউ নিজের সম্পত্তি সম্পর্কে মিথ্যে তথ্য দিয়ে থাকেন, যেটা রাজ্য সরকারের আইনজীবীর পক্ষ থেকেই বলা হচ্ছে, সেটা কি তাহলে কোথাও গিয়ে অপরাধ হিসেবে গণ্য হয়? যদি অপরাধ হিসেবে গণ্য হয়, সেক্ষেত্রে শাস্তি কি হতে পারে? দেখো, সাধারণত ইলেকটোরাল অফেন্স হিসেবে গণ্য হতে পারে, অর্থাৎ হলফনামায় যদি কেউ এরকম তথ্য দিয়ে নির্বাচনে লড়েন সেটা ইলেকটোরাল অফেন্স হবে, কিন্তু ক্রিমিনাল অফেন্স হবে না, যার বিরুদ্ধে তাকে এই মুহূর্তে অ্যারেস্ট করা যেতে পারে। কার্যত সেই বিষয়টি আজকে তার আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি তুলে ধরেন এবং সেই ক্ষেত্রে তার বক্তব্য ছিল যে এই মামলা যখন হয়েছিল সেটা ইলেকটোরাল রোল হিসেবে ধরা উচিত ছিল, কিন্তু এখানে অভিযোগকারী তিনি শুধুমাত্র সম্পত্তির ট্রান্সফার অর্ডার যেটা রয়েছে ট্রান্সফার করা হয়েছে সেই মর্মে অভিযোগ করেছেন, যেটা একটি ক্রিমিনাল অফেন্স। এই ক্রিমিনাল অফেন্স যে কোনো সম্পত্তি যদি ট্রান্সফার করা হয় সেটা বেআইনি বলে গণ্য হয় না, এমনটাই সওয়াল ছিল অদিতি এবং দেবরাজের আইনজীবী বিকাশ ভট্টাচার্য। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে, সেটা শোনাবো। কারো মস্তিষ্কে কোনো ঘাটতি থেকে থাকে আমার কিছু বলার নেই। এবার থেকে বিজেপি বলবে যদি হার্ট অ্যাটাক হয় ওদের নেতার, সেই ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবে আপনি সিপিএম করেন না বিজেপি করেন, ওরা তো কোনো ডাক্তারই খুঁজে পাবে না। বিজেপির সঙ্গে কোনো কৃতিমান ডাক্তার থাকবেন বলে তো আমার মনে হয় না। তখন কী হবে ওদের? সে বিজেপির নেতার চিকিৎসা করাবেন না? এই সমস্ত পাগলের মতো কথা যারা বলেন তারা রাজনীতির অঙ্গনে কী করে আছেন আমি জানি না। মামলা লড়বো না, আমি তো বললাম আমাকে আইনজীবী যদি কেউ আমাকে যে বিচার প্রার্থী হয়ে আসে আমি তাকে বলবো না না মশাই আপনি সিপিএম করেন কেন, আসবো না। ওই যে বললাম এবার থেকে বিজেপি নেতাদের বলবেন তারা যখন চিকিৎসার জন্য যাবেন খোঁজ করে দেখবেন সেই ডাক্তারটা সিপিএম কিনা, বা সে কোনো সময় ছাত্র আন্দোলন করেছেন কিনা, খোঁজ করে দেখতে বলবেন। দেবরাজ অদিতির সম্পত্তির তদন্তের অগ্রগতির রিপোর্ট ইতিমধ্যে তলব করেছে হাইকোর্ট। কবের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে শ্রাবন্তী? সেক্ষেত্রে কি বলা হয়েছে, তাহলে এই মামলার পরবর্তী আবার শুনানি কবে হতে পারে? এই মধ্যে রিপোর্ট না, কথা শোনা যাচ্ছে না শ্রাবন্তী, আমি তোমার কাছে অবশ্যই যাব। তবে এই মুহূর্তে আমাদের কাছে যা তথ্য আসছে 19 জুনের মধ্যে পুলিশের তদন্তকারী অফিসারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। শঙ্কুদেব পণ্ডা তিনি কি বলেছেন এই অদিতি এবং দেবরাজের সম্পত্তি প্রসঙ্গে শোনা যাক। বিকাশবাবু চিরকালই তৃণমূলের লোক, তৃণমূল আর সিপিএম দুজনে এক হয়ে এখানে বাংলায় যা তাণ্ডব করার করেছেন। তৃণমূল ছিল সিপিএমের নিউ ফরমেশন, এখন ওল্ড ফরমেশনের সাথে হাত মিলিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেখছে না যে সিপিএমের সাথে মিলেই আমরা সমস্ত কাজকর্ম করব, আমি বামপন্থীদের সাথে কাজ করতে কোনো অসুবিধে নেই। ফলে বিকাশবাবু মমতা ব্যানার্জি সব এক। ওনারা
ওনারা বলছেন যে লয়ার তো যে কোনো জায়গায় লড়তে পারে। এসব বাইরে পোশাকি হচ্ছে আস্তরণ চাপিয়ে কি আর সত্যি ঢাকা যাবে? সিপিএমগুল যে বাংলায় ক্ষমতায় ছিল, যারা চলে গেছে, তারা বিভিন্ন রূপে এখন এইসব বিরোধিতা করবে। এ তো সবে শুরু, কলির সন্ধে। বিকাশবাবু আজকে কিছুটা প্রকাশ্যে এনেছেন, বাকিটাও আসবে।